everyone and welcome to my channel and good morning everyone. এবং আমি এখন যেটা শুরু করছি সেটা হচ্ছে অপশনাল পেপার, ইউপিএসসির অপশনাল পেপারের যে একটা ইন্ট্রোডাক্টরি একটা যে ভিডিও বানানো দরকার সেটা আমি এখন শুরু করছি। আজকে আমি কী নিয়ে আলোচনা করব সেটা গতকাল আমি বলে দিয়েছিলাম। বিভিন্ন রকমের আর্কিওলজিস্টরা কোথা থেকে আমাদের এই যে ইতিহাসের যে সোর্সগুলো উৎসগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, বিভিন্ন আর্কিওলজিস্টরা খনন কার্যের ফলে যা যা পেয়েছেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং নট অনলি দ্যাট, আজকে বিভিন্ন রকমের সাহিত্য, কিছু ঐতিহাসিক সাহিত্য আছে, কিছু যারা পরিব্রাজক বা ট্রাভেলার যাদেরকে আমরা বলে থাকি, তারা কবে কবে ভারতবর্ষে এসেছে সেগুলোর একটা ইন্ট্রোডাক্টরি লাইন আমি বলে দেবো। এবং এটার পুরোটা আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব এবং সেগুলো ভিডিও আকারে আসবে এবং কমিউনিটি ট্যাবেও সেগুলো থাকবে, সেগুলোর ব্যাখ্যা থাকবে। তার কারণ হচ্ছে ইউপিএসসি ইতিহাসটা পড়তে গেলে আমাদের প্রিলি, মেইন, অপশনাল সব কটা জিনিসকে কভার করতে হবে। আজকে শুধু ব্যাখ্যামূলক প্রশ্ন করলাম আর বাকিগুলো কিছু করলাম না, তাহলে কিন্তু হবে না। তো সেই জন্য ইন ডিটেইল আলোচনা করার জন্য শর্ট কোয়েশ্চেন্স মানে হচ্ছে একটা কোয়েশ্চেন থাকবে, চারটে অপশান থাকবে। তো এই সব কোয়েশ্চেনের মানে হচ্ছে আরও বেশি গভীরভাবে সেগুলোকে পড়তে হবে, অ্যানালিসিস করতে হবে। তো সেইটা নিয়েই আমি শুরু করছি। তো আমরা যদি বলি যে সাহিত্যের কথা, লিটারেচারের কথা, তা সেখানে আমরা ধর্মীয় কিছু সাহিত্যের কথা আমরা বলতে পারি, যেমন বেদ, উপনিষদ, এইসব এর কথা আমরা বলতে পারি, যেমন ব্রাহ্মণ্য যুগে যেটা ছিল। এরপর চলে আসি যদি বৌদ্ধিস্ট কিছু লেখা, যেমন ত্রিপিটক, জাতক, এবং সংস্কৃত ভাষায় কিছু লেখা, কিছু লিপি, এগুলো আমরা জানতে পারি। সেই সময়কার সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, নট অনলি দ্যাট রাজনৈতিক পরিস্থিতিও কেমন ছিল সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারি। এরপর আসছে হচ্ছে জৈন সাহিত্যের মধ্যে অঙ্গ, উপাঙ্গ, এইগুলো মানে এগুলোর কাছ থেকে, মানে এইসব লিপিগুলোর কাছ থেকে আমরা জানতে পারি যে সেই সময় পরিস্থিতি কেমন ছিল। এই সমস্ত জিনিসগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে শর্ট নোটসও আসবে এবং আমি ছোট ছোট প্রশ্ন, যেটা মাল্টিপল চয়েস বলা হয়, যে সেই প্রশ্নগুলো কিন্তু আমি রেডি করাবো তোমাদের জন্য। এরপর চলে আসি সেকুলার কিছু লেখা। সেকুলার লেখার মধ্যে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র হচ্ছে সেকুলার লেখা। অর্থশাস্ত্রে কৌটিল্য কী লিখেছিলেন, একটা রাজ্যে, একটা সার্বভৌম মানে দেশে কি কি ধরনের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কী ধরনের হতে পারে। নট অনলি দ্যাট, ইন্টেলিজেন্স বিভাগ, গুপ্তচর বাহিনী, এরাও কীরকমভাবে হতে পারে, মানে কীরকম তাদের স্ট্রাকচার হতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া এপিক যেসব লেখাগুলো আছে, যেমন রামায়ণ, মহাভারত। রামায়ণ মহাভারত তো আমরা পড়েইছি, আমরা সবাই জানি, কিন্তু তবুও ওগুলোকে আর একবার ব্রাশ আপ করবো। এছাড়া আমি যদি বলি যে চাইনিজ, মানে চীনা পরিব্রাজক যারা যারা আমাদের দেশে এসেছিলেন, যেমন ফাহিয়েন, হিউয়েনসাং, তাদের সম্বন্ধেও আমরা জানবো এবং তাদের লেখার থেকেও কিন্তু আমরা অনেক কিছু আমরা জানতে পারি। কিন্তু পরবর্তীকালে আবার কিছু ঐতিহাসিক এগুলোকে আবার মানে কাউন্টার করেছেন যে না, তারা যে সময় ছিলেন সেই সময় এরকম ছিল না, ওরকম ছিল না। তো যাই হোক, সেই সব জিনিস নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আসলে কি বলুন তো, এই যে পরিব্রাজক যারা এসেছিলেন না, ট্রাভেলাররা যারা এসেছিলেন, তারা তাদের সময় মতো করে যা যা জিনিসপত্র তারা দেখেছিলেন, যে যে জিনিস তারা দেখেছিলেন, সব সময় সব জিনিস, কিছু কিছু জিনিস তো নষ্ট হয়ে গেছে, সময়ের কালের গহ্বরে কিছু জিনিস চলে গেছে। সুতরাং কিছু কিছু জিনিস যদি খণ্ডকৃতভাবেও যদি আমরা পেয়ে থাকি, সেগুলোর কি বলুন তো, ঐতিহাসিক ব্যাখ্যা কিন্তু সবসময় মানে মেলে না ওই সময়টার সঙ্গে। সেই জন্যই মনে হয় যেন অসংলগ্নতা আছে লেখার মধ্যে। এরপর যদি আমরা চলে আসি আরব ট্রাভেলার্সদের কথা, আরব ট্রাভেলার্সরা তো এনাদের মধ্যে ইবন বতুতা, তারপর আল মাসুদি এবং মানে সুলেমান, এনারা তিনজনের নাম ভীষণ উল্লেখ করতে হয়। যেমন সুলেমান যিনি ভারতে এসেছিলেন, তিনি মানে নবম সেঞ্চুরিতে, আই থিঙ্ক নবম সেঞ্চুরিতে তিনি এসেছিলেন। এছাড়া আল মাসুদি যিনি এসেছিলেন তিনি দশম সেঞ্চুরিতে এসেছিলেন এবং ইবন বতুতা 14th সেঞ্চুরিতে, তিনি মানে 14দশ শতকে তিনি ভারতবর্ষে এসেছিলেন। এবং এইটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে স্টুডেন্টদের, যে এই যে ট্রাভেলার্সদের বিবরণ থেকে আমরা কী কী পাচ্ছি, সেই সময়কার পলিটিক্যাল এবং সোশ্যাল কন্ডিশন কী ছিল সেটা আমরা পাচ্ছি। যেটা আমাদের দেশের লোকেরা লিখেছে সেটাই তারাই লিখেছে।
এটাই হচ্ছে ব্যাপার, যে ওই ধরনেরই জিনিস লিখেছে। কালচারাল যে মানে সাংস্কৃতিক যে পটচিত্র যেটা ছিল সেটা আমরা জানতে পারি। তারপরে হচ্ছে ইন্টারাকশন কিভাবে হতো, মানুষ কী ভাষায় কথা বলতো পরস্পরের সঙ্গে, এবং বাণিজ্য কিভাবে চলতো। কারণ এটা তো স্বাভাবিক, আমি যদি একটা অন্য দেশে যাই, আমি সবার আগে কোন জিনিসটা দেখব? আমি সেই দেশের অর্থনীতি দেখব সবার আগে। সমাজ, আমি যদি 10 দিনের জন্য ঘুরতে যাই, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি ভারতবর্ষ থেকে একটা অন্য দেশে গেলাম, একদম একটা অন্য দেশে গেলাম, আমি সবার আগে কোন জিনিসটা খুঁজবো? সবার আগে খুঁজবো সেখানকার বাজার, সেখানকার মানুষজন কিভাবে কথা বলে, সেখানকার অর্থনীতি কিভাবে চলে, এইটাই আমি খুঁজবো। সমাজকে আমার দেখার দরকার অতটা নেই। এই কারণে বলছি, মানে আমি ওখানে ঘুরতে গেছি, আমি একজন ট্রাভেলার, আমার ওখানকার সমাজ সম্পর্কে আমার ওপর একটা আইডিয়া থাকলেও চলবে, কিন্তু অর্থনীতি, পলিটিক্স এবং হিস্টোরিক্যাল কিছু যে রেকর্ডসগুলো থাকে সেগুলো সম্পর্কে কিন্তু আমার ভালোভাবে ধারণা থাকাটা দরকার। এছাড়া হিস্টোরিক্যাল কিছু যে বইগুলো আছে যেগুলো আমাদের দেশেই আছে, যেমন রাজতরঙ্গিনী, খুব বিখ্যাত বই রাজতরঙ্গিনী, এবং এখানে রামচরিত। তো এই যে মানে জিনিসগুলো যেগুলো আছে, যেগুলো ইনফরমেশনগুলো আছে, এগুলো প্রত্যেকটা জিনিসের সম্পর্কে কিন্তু আলাদা কোয়েশ্চেন্স হতে পারে, প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যাখ্যামূলক মানে উত্তরও কিন্তু হতে পারে। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটার পর একটা ক্লাসে আমি আপনাদেরকে বলে যাব। আমার মনে হয় একটা সাবজেক্ট আমি যদি 4 পাতা পড়ি, 4 পাতা যেন ইন ডিটেলস এভরি ওয়ার্ড যেন আমাদের কণ্ঠস্থ, ঠোঁটস্থ এবং মুখস্থ থাকে, তবেই কিন্তু আমরা ইউপিএসসির একটা সাবজেক্ট আমরা কাভার করতে পারবো। ইউপিএসসি কিন্তু কোনো জাতা পরীক্ষা নয়, এটা কিন্তু আমি স্টুডেন্টদেরকে বারবার করে বলে দিচ্ছি। পরিশ্রম করতে হয়। এখানে কোনো হিরো এসে হেলিকপ্টারে করে আসবে, বোটে করে আসবে, ঘোড়ায় চড়ে আসবে, কোনো হিরো বা হিরোইন এসে বাঁচাবে না। এগুলো রুটেড জিনিস, কোনো ইমোশনাল নেই, ইমোশনের জায়গায় নেই, যা ইনফরমেশন সেই জিনিসগুলোই প্রোভাইড করা হবে। তো এটাই ছিল আমার ভিডিও বলার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।